আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আমি আপনাকে যে 100% বিশ্বাস করবো, এটা কে বলেছে আপনাকে? জামাতের চেয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগটা বেশি। আমার কাছে এখন সবকিছু দুধ ভাত মনে হয়, যে যাহা বাউন্ন তাহাই 53। বিএনপির পক্ষ থেকে একটা বারবার অভিযোগ ছিল প্রশাসন, বেশি 5 আগস্টের পরে প্রশাসন জামায়াতের দখলে, এখন কাদের দখলে? দেখেন, বিএনপি যে অভিযোগটা করেছিল, যেভাবে করেছিল, ওটা ওই জায়গাতেই ওই অবস্থায় আছে। আওয়ামী লীগ তো জাকিয়ে আছে। আপনার ধরেন 15-15.5 বছরে যদি 12-13 লাখ যদি সরকারি কর্মচারী থাকে, তা 10.5 লাখ সামথিং আপনার আওয়ামী লীগের এই 15 বছরে 15.5 বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সেই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, আপনার মনে আছে আওয়ামী লীগের সময়ের যে নির্বাচনগুলো, 14 নির্বাচন আর 18 নির্বাচন এবং 24 নির্বাচনের আগে যারা প্রিজাইডিং অফিসার ছিল, রিটার্নিং অফিসার ছিল, তাদের কিন্তু 14 জেনারেশনের খবর নিত আওয়ামী লীগ 2 বছর 3 বছর আগে থেকে। তার শ্বশুর বাড়ির লোকরা কোন দল করে, তার বাবার বাড়ির লোকরা কোন দল করে, ওইভাবে নিয়ে কিন্তু তাদের বানিয়েছে। আপনি দেখেন, ওই লোকগুলাই কিন্তু এখনো আপনার ডিসি, ওদের মধ্যে থেকে, এর বাইরে দেওয়াও অতটা সম্ভব না, কিন্তু আপনার যারা বেশি কালার ছিল তারা কিন্তু আছে এখনো, সচিব থেকে শুরু করে আপনার একদম ইওনো পর্যন্ত। তাহলে যদি ওই জায়গাটায় একটা ইওনোর কাছে একটা আসনের নির্বাচন ডিপেন্ড করছে, একটা রিটার্নিং অফিসারের কাছে 5টা-7টা ইলেকশনের আসন ডিপেন্ড করছে, তাহলে আপনার মনে করেন বিএনপি কি বলেছিল? বিএনপি বলেছিল যে আমরা রিটার্নিং অফিসারের আন্ডারে নির্বাচনটা চাই না, আমরা এই নির্বাচনটা নির্বাচন কমিশনের আন্ডারে চাই, যেটা জেলায় জেলায় থানায় থানায় নির্বাচন কমিশনের অফিস আছে এবং 1-2 জন করে কর্মচারী আছে ফুল পেজে। তো সেটা কিন্তু সরকার রাজি হয় নাই, দেয় নাই, কিংবা ইসিও কর্ণপাত করে নাই। তাহলে আমাদের লাভটা কি হলো? এখন আপনি জামাত আছে না বিএনপি আছে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তের জন্য অবান্তর। এখন এই প্রশ্নটা বান্তর, যে প্রশ্নটা যে ফ্যাসিস্টের যদি আপনার ছায়াটা থাকে, তাহলে সবার জন্য কিন্তু দুঃসময়। আমি বুঝতে পেরেছি, কথা পরিষ্কার। একটা প্রশ্ন, সেটি হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ বারবার, আমার কালকে টক শোতেও অনেকে করেছে, বিএনপি যে গণভোট হতে যাচ্ছে, গণভোটের কোন পক্ষে আসে, হাতে নাকি নাতে? বিএনপি কাউকে কিছুই বলে নাই। বিএনপি তো এমন একটা দল, বিএনপি তো নিজের দলের কাছে ধানের শীষেও ভোট চায় না। বিএনপির অনেক লোক যদি ধানের শীষে ভোট না দেয়, বিএনপি কিছু করতে পারবে? ঠিক তেমনই আপনার হা না ভোটটাও মানুষের, জনগণের স্বাধীনতার উপর বিএনপি হয়তো বা ছেড়ে দিয়েছে, কারণ এখনো যেহেতু পরিষ্কার হয় নাই। আমি এটাই মনে করি। আরেকটা জায়গায় কোন জিনিসটা পরিষ্কার হয়নি, মানে ইয়েস নো কিছুই বলে নাই, বরং বিএনপির মহাসচিব বলেছেন আমরা তো নিষেধ করি নাই। তার মানে কি, নিষেধ যেহেতু করেন নাই, তাদের মৌনতা আছে তাদের। এখন আরেকটা যে জিনিসটা, যেটা নিয়ে আমি এর আগে বলেছিলাম, এখনো আমি ওটা তুলতে চাই, যে কথাটা, যে ভোটটা, এই ভোটের আগে আপনার নর্মাল নিয়ম অনুযায়ী আপনার এই গণভোটটাকে বৈধতা দিতে গেলে আরেকটা গণভোট দরকার, কারণ সংবিধানে নাই এটা। তো সংবিধানে বৈধতা পাওয়ার জন্য একটা গণভোট দরকার, আমরা তো তা করছি না। আমরা কিন্তু সবাই মিলে বিএনপিকে একরকম বাধ্য করছি যে এই গণভোটেই থাকতে হবে। আমি বলি, এই জুলাই সনদ তো আপনার সংবিধানের কোথাও নাই, এটা তো তখন জুলাই ছিল না, সংবিধান যখন হয়েছে। তো সেইখানে বিএনপি কি বলেছিল, যে সরকারে গেলে আমরা সবাই মিলে, যারাই সরকারে যাক, যারাই বিরোধী দলে থাকুক, আমরা সবাই মিলে এই বিলটা আমরা পাশ করবো, কারণ প্রত্যেকেরই কিন্তু এখানে জীবন মৃত্যুর একটা ব্যাপার আছে। কারণ একটা রাজনৈতিক দলকে আপনি কতদিন নেগেটিভ করে থাকবেন? একটা সময় না একটা সময় তার সে আসতেই পারে, আরেকটা সরকারের চেঞ্জের সময় আসতেই পারে। তো সেই জায়গায় কিন্তু বিএনপি বলেছিল, সেখানে কিছু কিছু দল সেটাকে কিন্তু মেনে নেয় না। আমি বলি যে যখন বিএনপির মেনে নেয় নাই, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আমি আপনাকে যে 100% বিশ্বাস করবো, এটা কে বলেছে আপনাকে? আমার যদি মিনিমাম বুদ্ধি সত্তা থাকে, আমিও তো আপনাকে একটা মাঝামাঝি দাঁড় করাবো, যে হলেও হতে পারে, না হলেও না হতে পারে। তো বিএনপির তো এখানে কোনো বাধ্যবাধকতা নাই, এই বাধ্যবাধকতা নাই। আমি আবার আলমগীর কালকে বলেছেন হাতে, তিনি বলেছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও বলে নাই যে আপনারা সবাই হাতে ভোট দেবেন, কিছুই বলে নাই। উনি কাকে ভোট দিলেন সেটা নিয়ে কিন্তু কথা জয়যুক্ত করবে, এটা তো বলেছেন। ধানের শীষ মার্কাই আমরা, তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা আপনি বলেছিলেন যে এটাও বলে নাই। এইটা এর মধ্যেও যদি কেউ না দেয়, তাহলে তো আর বাধ্য করতে পারবে না। আমি সেটাই বলছি। একটা প্রশ্ন বারবার আসছে, গণভোট যেহেতু হা নার বিষয় আছে, হাতে ভোট দিলে আসলে সংবিধান কি ঠিক হয়ে যাবে, বা সংবিধানের কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। এখানে একটা বিষয় হচ্ছে যে হা এবং না, এখানে সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে জুলাই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনটাকে যদি আপনি বৈধতা দিতে চান, এই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে যে আগামীতে আপনি পুরস্কৃত করতে চান, তাদেরকে রক্ষা করতে চান,
জুলাই আন্দোলনকে রক্ষা করতে চান, সেক্ষেত্রে হা না ভোটটা অত্যন্ত জরুরি। যেমন ধরেন যে এইখানে যে রক্ষা করতে চাইলে হা না তো জরুরি না, কোন একটা জরুরি, হা নাকি না? না, অবশ্যই হা জরুরি। এখন কথা হচ্ছে যে এখানে আমি একটা বিষয় বলি, যখন জুলাই যে সনদটা যখন স্বাক্ষর হলো, সেই স্বাক্ষরে কিন্তু এখানে কিন্তু বিএনপির কিছু আপনার নোট অফ ডিসেন্ট এটা থাকতে পারে, এটা থাকতে পারে, কিন্তু তারপরে যে সরকার অধ্যাদেশ জারি করলো, সেই অধ্যাদেশের বিষয়ে কিন্তু বিএনপির অবস্থানটা পরিষ্কার ছিল না। এখন যেহেতু সামনে নির্বাচন চলে আসছে, আমার মনে হচ্ছে যে এই বিষয়টা বিএনপি যদি তাদের অবস্থান হানার পক্ষে, যদি তারা, অর্থাৎ তারা কি চান, হা হলে হা, না হলে না, অবশ্যই তারা হা চাইবেন, এটাই তো প্রত্যাশা সবাই করে এবং আমরাও এটাও আমরা মনে করি। এখন তারা যদি এইটা পরিষ্কার না করেন আর কোনো কারণে যদি না জয়যুক্ত হয়, সেক্ষেত্রে বিপদটা কোথায় দেখেন, পরবর্তীতে যদি কেউ আসে, ফেসিবাদের যদি আবার উত্থান হয়, তাহলে এই যে জুলাই যোদ্ধা, তাদেরকে প্রত্যেককে কিন্তু ফাঁসি দিয়ে জ্বলতে হবে। সুতরাং এই বিএনপি বাদ যাবে না, কেউ যাবে না বাদ। এইখান থেকে আপনি বিএনপি না, শুধু তো আপনি আমিও বাদ যাব না, অন্যরা তো বাদ যাবে না যারা আন্দোলন করেছে জুলাই অভ্যুত্থানের সময়। বরং বিএনপি আরো বেশি সেখানে ক্ষতিগ্রস্ত কেন হবে? দেশ জুড়ে বিএনপি যা করেছে, যতটুকুই করুক, তারা তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ আছে, এই প্রতিপক্ষের ক্ষেত্রে জামাতের চেয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগটা বেশি। সুতরাং তার মানে কি, তারা বলতে চায় যে জামাতের চেয়ে বিএনপির দ্বারা তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার পরিবর্তনের পরে। যদি সেটা হয়, তাহলে আপনি কাকে আগে ধরবেন, যার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে, নাকি যার দ্বারা কম তাকে? সুতরাং এইটা যদি জয়যুক্ত না হয়, আমাদের জন্য যে কত বড় বিপদ হবে, এই দেশ গুরুস্থান হবে, সোজা হিসাব শেষ। ধন্যবাদ আপনাকে। আমি আবারও নীলুফার চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, আওয়ামী লীগের শেখ হাসিনার যে পতন, সেই পতনের অনেক অভিযোগের মধ্যে একটা অভিযোগ বলেছে, একটা দেশের মানুষকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, অন্যান্য অনেক অভিযোগের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন না করায় আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এখন বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত তো নাই, এখন চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর আমরা দেখতে পাচ্ছি বিএনপিতে দলে দলে জনস্রোত, নেতা কর্মীতে ভরপুর, প্রচন্ড মানুষ বিএনপির পক্ষে কাজ করছেন, নেতাকর্মীরা কাজ করছেন। তৃণমূল নেতাকর্মীদের অনেকে আমরা দেখছি অবহেলা করতে। যদি আমরা একটা এক্সাম্পল দেই, আপনি নিজেই বেগম খালেদা জিয়ার কবরে গিয়েছেন, আমি দেখেছি মহিলা দলের পক্ষ থেকে, সেখানে দেখেছি একজন মহিলা আপনাকে কোনোই মারতে দেখেছি আমি, কিন্তু সেই মহিলাকে আমরা গণমাধ্যমগুলো চিনি না, কিন্তু আপনাকে আমরা ভালো করেছি, যেহেতু আপনার মিডিয়াতে বেশ সরব ছিলেন। আপনি নিজের মুখে আমার এই টক শোতে বলেছেন, মইনুল হোসেন রোডের বাড়ি থেকে যখন বেগম খালেদা জিয়াকে বিতাড়িত করা হয়, উচ্ছেদ করা হয়, তখন আপনি বলেছেন মাত্র 100-200 মানুষ সেখানে গিয়েছিল। বেশি বলেছি, আরো কম ছিল, 200 বেশি হলে আর কথা, সাংবাদিক সহ 100-2 ছিল, সাংবাদিক সহ, তাহলে মানে বিএনপির লোকজন কম ছিল। রাতটুকু সারা রাতটা যে আমরা ছিলাম। রোডের বাসায় যখন বিএনপি নেত্রীকে উচ্ছেদ করার সময় এত লোকের সমাগম হয়নি, কিন্তু এখন বিএনপির সুসময়ে দুধের মাছি বেড়ে গেল কিনা? এটা আসলে আমরা যে রাজনীতিগুলো করি বাংলাদেশের প্রেক্ষাপটে, সত্যি কথা আমি বলছি, বিবেকের তাড়নায় আমরা আসলে এই দেশের রাজনীতিগুলো পেটি বর্জুয়া রাজনীতি হয়। যদি বর্জুয়া রাজনীতি হতো, বর্জুয়া কিন্তু চুরি করে, ডাকাতি করে, কিন্তু সেটা কিন্তু দেশের মানুষকেই ব্যবহার করার সুযোগ দেয়। কোনো ফ্যাক্টরি, শিল্প কারখানা, তাতে হয় কি, একজন যারটা ডাকাতি করলো সে লুজার হয়, কিন্তু টাকাটা কিন্তু দেশে ঘুরপাক খায়, যে কারণে দেশের কিন্তু ইকোনমিক্সটা ভালো থাকে। আর পেটি বর্জুয়া তো সেটা না করে বিদেশে পাচার করে। আমরা ওই জায়গাটার অবস্থানের মধ্যে থাকা মানুষ, বহু বছর যাবত এটাই হচ্ছে, যে যেভাবে আছে সে সেভাবেই মোটা তাজা হচ্ছে ব্যক্তিগতভাবে, দেশ কিন্তু মোটা তাজা হচ্ছে না। সেই জায়গায় আপনার মানুষজন এত বেশি এটা মনে করে যে রাজনীতিবিদ মানেই এখানে টাকার খেলা, টাকা আছে। যে রাজনীতিবিদ নমিনেশন পাচ্ছে না, সেও কিন্তু টাকা নাই বলে পাচ্ছে না। এটা আপনি চিন্তা করেন, এখানে অনেস্ট মানুষের কোনো অবস্থান পাচ্ছে না, টাকা নাই বলে পাচ্ছে না। আর যে টাকার জন্য না পাচ্ছে, সেও কিন্তু টাকার জন্য কিন্তু সে ভালো মানুষ থাকছে না, তাকে আরো টাকা চাই। কারণ সরকার যে বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে 15 লাখ বা 25 লাখ, এই টাকায় কিন্তু একটা এমপি 2 দিনও যায়। আমি এইভাবে কি বলবো যে 5 আগস্টের অভ্যুত্থানের পরও রাজনীতিবিদরা পাল্টায়নি, এক ফুটাও না। এই যে ক্ষমতার সঙ্গে কিছু মানুষের এই যে দুধের মাছিগুলো সব সময়, যখন যে দল থাকে, আপনি বলছেন আওয়ামী লীগের সময়
এই ঘটনা আওয়ামী লীগ মূল্যায়ন করতে পারে নাই বলেই, কিংবা বুঝে নাই বলে, গুপ্ত রাজনীতি কোনটা প্রকাশ্য রাজনীতি কোনটা বুঝে নাই বলে আওয়ামী লীগকে কিন্তু এক কাপড়ে চলে যেতে হয়েছে। ঠিক একই অবস্থা যদি এরপরে যারা আসবেন তারা যদি না বুঝেন, তাদেরও একই অবস্থায় পতিত হতে হবে। আমি বিএনপির ক্ষেত্রে এই কথাটাই বলবো, এবং জামাতকে আমি অন্যরকম একটা দল মনে করেছিলাম দলের ক্ষেত্রে, যে জামাত তার প্রতিদিনকার রিপোর্ট অনুযায়ী তার জাস্টিফাই হয়, প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করে। কিন্তু আমি যখন দেখলাম যে কিছু নমিনেশন না পাওয়া লোক, কিছু বহিষ্কৃত লোক যখন জামাতের মনোনয়ন পেয়ে গেলেন, জয়েন করে ফেললেন, এবং কেউ কেউ মনোনয়নও পেয়ে গেলেন, আমার কাছে এখন আমার কাছে এখন সবকিছু দুধ ভাত মনে হয়, যে যাহা বা অন্য তাহাই তেপ্পান্ন।